এবং সেগুলো প্রায় অনেকগুলি এখন বন্ধ অবস্থায় আছে অথবা ঠিকঠাক মতো উৎপাদন নিতে যাচ্ছে না যাওয়ার কারণে উৎপাদন কিন্তু মানে আপনার ইম্পোর্ট কিন্তু অনেক কম। যেখানে ইম্পোর্ট কম হলে পরে আপনার আমদানিও কম হচ্ছে, কিন্তু ডলার তো বাইরে যাচ্ছে না। ডলার বাইরে না যাওয়ার কারণে কিন্তু ডলার উদ্বৃত্ত হচ্ছে এবং ব্যাংকগুলো ডলার পাওয়া যাচ্ছে। কাজে এটার কিন্তু এই দিকটা মাথায় রাখতে হবে। এত সাফল্য বলে লাভ নাই, এটা কিন্তু এই কারণে। এবং আলটিমেটলি 2-3 মাস পরে যখন নাকি উৎপাদন কম হওয়ার কারণে বাজারে কোনো ক্রাইসিস হবে কিনা, কোনো রকম প্রভাব নেতিবাচক পড়বে কিনা, এটা কিন্তু আমি এখনই বলতে পারছি না। আমরা এটা হয়তো কয়েকদিন এই খবরটিও নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি। $20 বিলিয়ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ হয়েছে ফের, সেটাও কি একই কারণে আপনি মনে করছেন? রিজার্ভ একটা জিনিস হলো কি, আমাদের তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেটা, এটা হলো কি দুভাবে। একভাবে হলো আমাদের এখানে ডলারটা আসে কিভাবে, হয় রপ্তানির মাধ্যমে অথবা রেমিটেন্সের মাধ্যমে। আর ডলারটা বাইরে যায় কিভাবে, যায় হলো গিয়ে অদৃশ্য একটা পদ্ধতি ছিল, পাচার হতো। আর দৃশ্যমান পদ্ধতি হলো ইম্পোর্ট করতে গেলে হতো। তো পাচারটা এখন মোটামুটি আমার ধারণা বন্ধ আছে, পাচারটা বন্ধ আছে, হুন্ডিটাও বন্ধ আছে, হুন্ডিটা অনেক কমে গেছে। এগুলি কিন্তু গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট, এগুলো কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। এই গভর্নমেন্ট কিছুই করে তা কিন্তু আমি বলবো না, এগুলি গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট, তারা পাচারটা বন্ধ করতে পেরেছে। কিন্তু আমদানিটা কিন্তু একদম প্রায় বন্ধ, আমদানি খুবই কম হচ্ছে। আমদানি না হওয়ার কারণে কি হচ্ছে, ডলার তো বাইরে যাচ্ছে না, ডলার বাইরে না যাওয়ার কারণে দেশে ডলার প্রচুর জমা হচ্ছে। এটাই কিন্তু আমরা বলছি যে আমাদের এখন প্রচুর ডলার আছে, ডলারের কোনো ঘাটতি নাই, এটা বলছি, এটা বলতে ভালো লাগছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমদানি যে কমে গেছে, এটাও কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার। কারণ আমদানি তো কাঁচামাল, র মেটেরিয়াল আমদানি করা হয়, মেশিনাইজ আমদানি করা হয়। তো এখন আমাদের যদি শিল্প কারখানাগুলো যদি বন্ধ থাকে, তাহলে তো আমদানি কমবেই। এবং শিল্প কারখানা বন্ধ থাকলে পর তার নেতিবাচক প্রভাব কি আমাদের এখানে বাজারে পড়বে না? পড়বে কিন্তু। তো সেক্ষেত্রে আপনার এমনকি তারপরে কি আগামীতে যে রপ্তানি হবে, রপ্তানি বাণিজ্য ওটা পড়বে। কারণ আমদানি না হলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে রপ্তানি হবে না। এটা কিন্তু চক্রের মতো। কাজে এটাও সরকার এভাবে ওয়াকিবহাল আছে বলে আমার ধারণা। থাকলে সেটা কীভাবে কি করা যায়, এটা তাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি যদি সারা দেশে এক ধরনের এনার্কি ক্রিয়েট করি যে আওয়ামী লীগের কাউকে মাঠে থাকতে দেবো না, কোনো ব্যবসায়ীর মাঠে থাকতে দেবো না, আমি অনেক জায়গায় খবর পেয়েছি ছোটো ছোটো ব্যবসায়ীরা এদের উপরে কিন্তু চাঁদাবাজিও হচ্ছে। এই যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো আছে, এখানে কিন্তু ঝুট নিয়ে কিন্তু হাত বদল হয়ে গেছে, অনেক কিছু হচ্ছে। জি জি, মাসুদ কামাল আসবো আবার, প্রভাব পড়বে বলে আপনি আশঙ্কা করছেন। শফিকুল আলম, যদি মাসুদ কামাল যেমনটা বলছিলেন আওয়ামী লীগের ব্যবসায়ীদের থাকতে দিব না, এটা নেগেটিভ প্রভাব ফেলবে, ব্যবসায় আমদানি কমে গেছে, মানে ব্যবসায় নেতিবাচক এক ধরনের প্রভাবের কথা বলছেন এবং ভবিষ্যতে রপ্তানির উপরে প্রভাব পড়বে, এইটা নিয়ে মন্তব্য থাকলে করবেন। সাথে একটা প্রশ্ন করতে চাই, সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানিয়েছে সাংবাদিকের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলে বা যারা সরাসরি কর্তৃত্ববাদের দোষরের, সেই সঙ্গে শফিকুল আলম যেটা বললেন গত 3 মাসে যে ফ্রিডম সাংবাদিকরা পেয়েছে গত 15 বছরে বা তারও আগে পেয়েছে কিনা সেটাও তিনি বলেছেন আমাদেরকে খুঁজে দেখতে। মাসুদ কামাল, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এটাও আমরা দেখেছি আজকেরই খবর। আইন মন্ত্রণালয়ের আইনি যাচাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য পুনরায় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। টিআইবি যে প্রশ্ন তুলল গণমাধ্যমের স্বাধীনতাকে ফাঁকা বলি কিনা, আর এদিকে সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিলের পথে চলছে, অন্তর্বর্তী সরকারের এই 3 মাসে গণমাধ্যম সম্পর্কে আপনার সুরতহাল রিপোর্ট কি? এখানে আমি কিন্তু দু ধরনের কথাই বলবো। মানে যেমন শফিকুল আলম সাহেব যে কথাটা বললেন যে গত 3 মাসে যে স্বাধীনতা পেয়েছে সেটা অসাধারণ, আমি এর সঙ্গে একমত। এবং টিআইবি যে কথাটা বলেছে আমি সেটার সঙ্গেও একমত। তাহলে এখন এই দুটোর সঙ্গে একমত হওয়া যায়? হ্যাঁ যায়। এই কারণেই দুটোই আসলে আংশিক সত্য। মানে একদিক দিয়ে এটা সত্য যে গত 3 মাসে যেরকম স্বাধীনতার সংবাদপত্রগুলো পেয়েছে, মিডিয়াগুলো পেয়েছে, টেলিভিশনগুলো পেয়েছে, এটা আমি মনে করি আমার লাইফে এরকম দেখিনি, এটা সত্য। আবার বিপরীত দিকে দেখেন, এই যে একই রেশন কার্ড বাতিলের কথা বলছেন, আওয়ামী লীগ আমলে অনেক প্রবলেম ছিল, কথা বলতে পারতাম না, কথা বললে ধমক দিত অথবা চা খাবার দাওয়াত দিত, অথবা কোনো টেলিভিশনকে থ্রেট করা হয়েছে, কোনো টিভিকে বন্ধ করে দেওয়া হয়েছে, বিশেষ একটা পরিবার সম্পর্কে কোনো কিছুই বলা যেত না, এগুলো কিন্তু সত্য। কিন্তু আপনি বলেন ওই সময় কি বিএনপি করে এই অপরাধে কোনো সাংবাদিকের একই রেশন কার্ড বাতিল করা হয়েছে? ওটা কিন্তু হয়নি। এইবার যাদের বাতিল করা হয়েছে এরা কি সাংবাদিক না ভাই? মেবি তারা একটা রাজনৈতিক আদর্শের প্রতি হয়তো অনুগত, কিন্তু তারা কি সাংবাদিক না? আমি এই যে শেষে যে 29 জনকে নিষেধ করা হলো, এদের মধ্যে অনেকে অ্যাক্টিভ জার্নালিস্ট এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে কাজ করছে। তারা একটা রেশন আপনি বাতিল করলেন কেন? জয় মামুন ধরেন, আশিস সৈকত ধরেন, এরা তো ভাই সাংবাদিক। সাইফুল ধরেন আপনি যে বৈশাখী টিভির, এরা তো ওই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছে। তাদের আপনি একই রেশন কার্ড কেন বাতিল করবেন? একই রেশন জিনিসটা কি? আপনার উচিত যে প্রত্যেকটা সাংবাদিককে একই রেশন কার্ড দেওয়া। আপনি তো ওইটি দেন না কেন? আপনি
এটা না দিয়ে আপনি কি লাভ করেন? অ্যাক্রিডিটেশন কার্ড অর্থটা কি? যে সরকার স্বীকৃতি দিচ্ছে যে এই লোকটা সাংবাদিক। তো আপনার পত্রিকায়, আপনার টেলিভিশনে যে 30 জন রিপোর্টার আছে ধরা যায়, এই 30 জন রিপোর্টার কি সাংবাদিক না? সরকারের উচিত 30 জনকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া। তারা একটা এখানে রেশনিং সিস্টেম করছে। কেন করছে? এটা আগের থেকে চলে আসছিল, ওকে আগে থেকে চলে আসছিল, আগে থেকে ভুল চলে আসছিল, আপনি এটাকে বাতিল করে দেন, আপনি সবাইকে দেন, কেন দিবেন না? আপনি বলেন, আপনি একটা টেলিভিশন চালান, আপনি টের পান না? আপনার একটা কোটা আছে যে আপনি কতজন অ্যাক্রিডিটেশন পাবে, সেখান থেকে 4 জন চলে যায় পিএমবিটির জন্য, পিএমবিটির 2 জন রিপোর্টার, 2 জন ফটো জার্নালিস্ট, আর থাকে কয়জন? তার মধ্যে আবার মালিক পক্ষের একজন দিতে হয়। তো ওগুলো এইভাবে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি অ্যাক্টিভ জার্নালিস্ট কয়জনের কাছে থাকে অ্যাক্রিডিটেশন কার্ড? অন্য কারো অ্যাক্রিডিটেশন কার্ডের দরকার নাই। এইটা না করে এরা বাতিল করতেছে, আগের বার 20 জন, এবার 29 জন। কেন? এটাকে কি আমি মিডিয়ার স্বাধীনতা বলবো? এটা কি মিডিয়ার অবাধ প্রবাহের জন্য অনুকূল? এটা অনুকূল না। কাজে আমাদের কথা হলো কি, বুঝতে হবে ভাই, কতগুলি জিনিস আছে। যেমন ধরেন কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা আছে, এগুলিকে আপনি নিয়ন্ত্রণ করেন। আপনি যে আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোকে নিয়মিত সরকারি বিজ্ঞাপন দিচ্ছেন, নিয়ন্ত্রণ করেন পারলে পরে। ওটা তো পারেন না। ডিএপিতে যে বিজ্ঞাপন নিয়ে কি ঝামেলাগুলি হচ্ছে, ওটা নিয়ন্ত্রণ করেন। এবং এই আন্ডারগ্রাউন্ড পত্রিকার মাধ্যমে তারা যে নিউজ প্রিন্ট কিনে খোলা বাজার বিক্রি করে দিচ্ছে, এটাকে নিয়ন্ত্রণ করেন। ওইগুলি দেওয়ার মাধ্যমে আপনারা কিন্তু সাংবাদিকতাকে নষ্ট করছেন, এবং নষ্ট করে তারপরে বলছেন যে অবাধ হয়ে গেছে। না, এইভাবে অবাধ হয় নাই। কাজেই আমার কথা হলো কি, যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাটাকে আমি কোনো অবস্থাতেই একটা অবাধ সাংবাদিকতার ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করি না। জি, এর পিছনে একটা মতলব আছে, এই ধরনের মতলব থাকা ঠিক না। জি, এটা আমি একটা প্রোটেস্ট করছি, সেটা এই জন্য যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মানে কোনো যে উনি যে প্রতিষ্ঠান আছেন সেই প্রতিষ্ঠানের অ্যাক্সেস আমরা বন্ধ করছি না। তারা অবাধে সেক্রেটারিয়েটে যেতে পারছেন, তাদের অনেক জার্নালিস্ট আছেন, দে হ্যাভ অ্যাক্সেস টু এভরি মিনিস্ট্রি। আমাদের যে আমরা যে চিফ অ্যাডভাইজারের প্রেস উইং থেকে যে আমরা প্রেস কনফারেন্স করি, সেখানে অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়াও সমস্ত জার্নালিস্ট অ্যালাউড, তারা এসে আমাদের প্রেস কনফারেন্সে করতে পারেন। আর যে সত্যিকার অর্থে কি আপনি দেখেন যে গত 15 বছরে যে একটা পতিত স্বৈরাচার রুট নিয়েছিল, সেই স্বৈরাচারের স্পোকসম্যান হিসেবে অনেক জার্নালিস্ট কাজ করেছে, এবং তাদের ভাষাটা আপনি যদি দেখেন, তারা ভায়োলেন্সকে ইনস্টিগেট করেছে। এবং তারা আপনি যদি আমি রিউন করতে পারতাম, টিভিগুলো রিউন করে দেখাইতাম যে 5ই আগস্টের আগে অনেক টিভি বলতেছে যে এই ছেলেগুলো সন্ত্রাসী, এই ছেলেগুলো দুর্বৃত্ত, এই ছেলেগুলো দুষ্কৃতিকারী, যারা মহৎ একটা আন্দোলন করলো, এবং এর মাধ্যমে তারা ভায়োলেন্সকে ইনস্টিগেট করছে। এবং এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা পাকিস্তানি সেনারা যারা আমাদেরকে অকুপাই করে রেখেছিল 71-এ, তারা এই সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। এবং 15 বছর এই যে স্বৈরাচার যে জাঁকিয়ে বসলো, এটার ওয়ান অফ দ্য কি ফ্যাসিলিটেটর ছিল হলো এই সার্টেন নাম্বার অফ জার্নালিস্ট। জি, সেই কারণে কাউকে কি বার্তা দিতে, যদিও মাসুদ কামাল এটাকে মতলব বলেছেন, বার্তা দিতে কি জন্য বাতিল করেছে সেটা তথ্য মন্ত্রণালয় বলতে পারবে, বাট আমি কিছু সাংবাদিকের রোল আমি নিজে যেটা দেখেছি সেটা আমি বললাম। জি, আরেকটি বিষয় অ্যাড্রেস করতে হবে আপনাকে, আমদানি করা আছে। আর আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, দেখেন আমরা কাউকে কোনো প্রতিষ্ঠানকে বলি নাই যে আপনি এই নিউজ করতে পারবেন না। তারা এসে দে হ্যাভ ইজি অ্যাক্সেস। আপনি সেই আমলে দেখেন, প্রথম আলোকে ইয়েতে ঢুকতে দিয়েছে, প্রাইম মিনিস্টার অফিসে, ডেইলি স্টারকে ঢুকতে দিয়েছে, কোনোদিন শুনেছেন? জি, এই আমলে আবার প্রথম আলোর সামনে আমরা পুলিশও দেখছি, আরো আলোচনা করব। পুলিশ দেখছেন, আমরা ওরা ওইখানে কেউ থ্রেট দিয়েছে, আমরা সিকিউরিটি দিয়েছি, এটা আমাদের দোষ না, আমরা তাদের সিকিউরিটি দিয়েছি, সুরক্ষা দিয়েছেন। জি, আলোচনা চলবে। রাজনীতি কিছুই কি প্রভাব পড়বে না? পড়বে। কিন্তু দেখুন, যখন আমরা এই জিনিসটা দেখলাম যে ইউনূস সাহেবের এই ধরনের একটা আমরা সমাদর ওখানে আমেরিকান গভর্নমেন্ট করলেন, আমরা কি ওটার সঙ্গে তুলনা করিনি? আমরা কি বলিনি যে এর আগের সরকার প্রধান কিভাবে একটা আপনার সেলফি তোলার জন্য কি আকুতি ছিল ওনার, এবং সেই সেলফি নিয়ে উনি কত কিছু করে পারলেন, কত রাজনীতি করার চেষ্টা করলেন যে উনি আমার সঙ্গে সেলফি তুলেছেন। পরে আবার দেখলাম যে ওনার এক পররাষ্ট্রমন্ত্রী, সে বলে দিলেন সেলফি তোলার রহস্যটা কি, উনি যে তাকে রিকোয়েস্ট করেছেন, তারপরে সেলফি এটসেট্রা এটসেট্রা। কাজে একটা সেলফিরও গুরুত্ব আছে, ওরকম তার বিপরীতে একটা আলিঙ্গনেরও গুরুত্ব আছে। এবং এখন যখন আলিঙ্গনটা না হবে, তখনও সেটারও গুরুত্ব থাকবে। কাজে এই বিষয়গুলো একদম যে অমূলক, একদম যে অর্থহীন, সেরকম মনে করার কোনো কারণ নাই রে ভাই। আরেকটা কথা আমি বলি, ট্রাম্প এবং বাইডেনের মধ্যে পার্থক্যটা কি? ট্রাম্প কিন্তু সবসময় বলে যে আমেরিকা ফার্স্ট, সে আমেরিকা নিয়ে থাকবে, আমেরিকার বাইরে অন্যান্য অনেক কিছুর প্রতি তার আগ্রহ কম থাকবে, যেটা নাকি তার আগের আমলেও 4 বছর এরকম ছিল। তারা অনেক কিছু থেকে নিজেদেরকে সরিয়ে এনেছিল, তারা আমেরিকা নিয়ে চিন্তা করছে। এবং আমার ধারণা ইন্ডিয়ার সঙ্গে তার এই সম্পর্কে, এখন যে সম্পর্কটা ইন্ডিয়ান প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টারকে উনি ফ্রেন্ড বলেন, এখান থেকে উনিও ফ্রেন্ড বলেন, আমার ধারণা এই সময়টাতে ইন্ডিয়াকে তারা বলবে যে ভাই এই রিজিয়নে তোমার এই ইজারা দিলাম, তুমি করো, আমি এখানে নাক গলাবো না। যে জিনিসটা নাকি আগে নাক গলানো হয়েছিল,
আপনি বলেন পররাষ্ট্রনীতিতে চেঞ্জ হবে না, যদি একটা কথা বলেন তো, গত সরকারের আমলে মানে আমেরিকা বাইডেন সরকারের আমলে ডোনাল্ড লো তো একটা ক্যারেক্টার ছিল না, এখন কি ডোনাল্ড লো থাকবে, পিটার হাস থাকবে? তো এই ক্যারেক্টারগুলি চেঞ্জ হবে ভাই। কাজে আমরা যতই নৈর্ব্যক্তিক হওয়ার চেষ্টা করি না কেন, হয় না। পররাষ্ট্রনীতি খুব বড় চেঞ্জ হয় না, কিন্তু এই সমস্ত ছোটোখাটো চেঞ্জ হয়, এবং আমাদের মতো দেশের জন্য এই ছোটোখাটো চেঞ্জও অনেক বড় চেঞ্জ। এবং আমি মনে করি আগামী 4 বছর বাংলাদেশকে আমেরিকা মোদির চোখ দিয়ে দেখবে। আপনি আশঙ্কা করছেন বা সম্ভাবনা দেখছেন আগামী 4 বছর আমেরিকা মোদির চোখ দিয়ে বাংলাদেশকে দেখবে। শফিকুল আলম, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন -2 ফর্মুলা নেই সরকারের। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় বিরাজনীতিকরণ -2 ষড়যন্ত্রের কথা বলছেন। অন্তর্বর্তী সরকার কি আসলেই কোনো ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্র যদি করে থাকে কেন করছে? সেটা কি দীর্ঘদিন ক্ষমতায় থাকবার জন্য করছে কিনা, নাকি অন্য কিছু? আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে মনে করি যে তারা আমাদের অংশীজন। আপনারা দেখছেন যে অনেকগুলো ডায়ালগ, আওয়ামী লীগও সামিল হতে যাচ্ছে। বিএনপির অনেক অবস্থানের সাথে দলটি একমত। বিএনপিও আওয়ামী লীগ কি দোস্তির দিকে যাচ্ছে এমন কিছু দেখছেন? আবার বিএনপি সরকারকে নির্বাচনের জন্য তাগাদা দিচ্ছে, ছাত্রলীগ নিষিদ্ধের সমালোচনা করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে তাদের মত নেই, সেটাও বলছে। না, আমি এই দুটো এক হওয়ার কোনো স্কোপ দেখি না। দেখেন, স্কোপ দেখি না কেন, আপনার এই আপনার যে হাসান মাহমুদ, উনি আসলে এই মুহূর্তে একটা অপ্রয়োজনীয় ব্যক্তি আমি মনে করি। উনি কি বলেছেন আসলে দেখেন তো, উনি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা বিএনপির সঙ্গে একসঙ্গে আন্দোলন করতে রাজি আছে। আচ্ছা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা উঠছে কেন? গণতন্ত্র কি হারিয়ে গেছে? বিএনপি তো এতদিন বলেছিল গত 15 বছর গণতন্ত্র হারানো ছিল, এবং যেই মুহূর্তে হাসিনা এই দেশ থেকে চলে গেছে, যেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, এখন কি বিএনপির পক্ষ থেকে গণতন্ত্র নেই এই কথাটা কেউ বলেছে? যদি গণতন্ত্র নেই এই কথাটা কেউ না বলে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রশ্নটা উঠছে কেন? মানে হাসান মাহমুদের পুরো কথাটাই হলো হাস্যকর কথাবার্তা। উনি যে কি বলার চেষ্টা করছেন আমি কিছুই বুঝি নাই। যে তারেক রহমানকে সে একদম কথা বলতে দিত না, এখন সেই তারেক রহমান তার কাছে জনাব হয়ে গেছে, সাহেব হয়ে গেছে। এগুলো হয় কি জানেন, ওই যে ঠেলায় পড়লে যেটা হয় আর কি, ওরা তাই হয়েছে। ওনাদের তো কোনো বলার জায়গা নেই, ওনাদের তো কোনো বেইজ্জতি করার নাই। শুনে আমি বলি একটা কথা আপনাকে, বাংলাদেশে এই মাটিতে আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগকে আপনি সরাতে পারবেন না, কারণ আওয়ামী লীগ একটা বড় দল। এই দলের কোটি কোটি সমর্থক আছে, কোটি কোটি কর্মী আছে, কোটি কোটি লোক এই দলকে ভোট দেয়। কিন্তু এই দলটা যে নেতৃত্বের কারণে নষ্ট হয়েছে, যে নেতৃত্বের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই শেখ হাসিনার বংশ যা আছে ওখানে, শেখ পরিবার এবং তার আমলে যারা মন্ত্রী ছিল এবং যারা কেন্দ্রীয় নেতৃত্ব ছিল, তাদের এই দেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নাই, এটা আমি মনে করি। এবং যদি এদের নিয়ে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী চিন্তা করে, তাহলে আওয়ামী লীগ আরো পিছিয়ে যাবে। কাজে হাসান মাহমুদ কি বললো না বললো এতে কিছু আসে যায় না। হাসান মাহমুদ তো বলতেছিল যে আমাদের এখন আওয়ামী লীগের দেশে এখন 40 থেকে 50% লোক আছে, যদি এত থাকে তো সে পলাইলো কেন? সে কেন পলাইলো? আমি তো মনে করি হাসান মাহমুদ যদি আগামীকালকে দেশে ফিরে আসে, এই আওয়ামী লীগের লোকজন ওরা গণপিটুনি দিবে। জি, মাসুদ কামাল, শফিকুল আলম শেষের দিকে যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই শুনেছেন, যে প্রথমে সংস্কার কমিশনগুলো থেকে রিপোর্ট নিয়ে তারা বসবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং কতটুকু রিফর্ম করতে পারবেন সেই বিষয়ে তাদের সাথে যখন কথাবার্তা হবে তখন বোঝা যাবে নির্বাচনটা কবে হবে। কিন্তু এর মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটা নিশ্চয়ই আপনি শুনেছেন, যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ স্পষ্ট না করলে রাজপথে নামবে বলে জানিয়েছে দলটি। এবং তারেক রহমান 7ই নভেম্বর উপলক্ষে যে কথা বলেছেন গণমাধ্যমে যেটা এসেছে, যে ভোটের অধিকার নিশ্চিত হলে কোনো দল নিষিদ্ধ করার দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না। সেক্ষেত্রে কি আপনি দেখেন যে এখনকার যে সরকার আর বিএনপি সম্পর্কটা ঠিক কিরকম মনে হয় আপনার কাছে? দেখেন, এখন পর্যন্ত বিএনপির সঙ্গে এই সরকারের সম্পর্ক ভালো আছে। আজকে থেকে 2 মাস আগে আরো ভালো ছিল, আবার আজকে থেকে 2 মাস পরে আর একটু কম ভালো থাকবে, এটাই রিয়েলিটি। এই কারণে যে দেখেন বিএনপির এই মুহূর্তে যে দাবিটা, সে দাবিটা কি? সে একটা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। এখানে অন্যায়টা কি আছে? সে তো রোডম্যাপ চাইবে, সে একটা পলিটিক্যাল পার্টি। একটা পলিটিক্যাল পার্টির লক্ষ্যটা কি ভাই? সে কি নির্বাচন চাইবে না? অন্যায় কি আছে? সে তো বলে নাই যে কালকে নির্বাচন দেন। সে বলেছে আপনি আমাকে একটা রোডম্যাপ দেন। রোডম্যাপ মানে এটা কি? যে গভর্নমেন্ট বলবে যে আমরা যেভাবে অগ্রসর হচ্ছি, আমি হয়তো এর পরবর্তী জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যে কোনো একটা মাস হোক, একটা হচ্ছে বলবে যে আমি অমুক সময় ইলেকশনটা দিব। আমি কিছুই বলবো না, আমাকে এভাবে আমাকে চালাতে দেন, যখন সুবিধা হবে তখন দেবো। ভাই, এটা চলবে না। এটা চলতো যদি এই সরকার মনে করেন মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় খুব অনুকূল একটা পরিবেশ তৈরি করতে পারতো, তাহলে এটা চলতো। কিন্তু সেটাই সরকার পারে নাই। যেহেতু পারে না, যত দিন যাবে আরো পারবে না। এবং যখন এই সরকার যত তার জনপ্রিয়তা হারাতে থাকবে, তত দেখবেন বিএনপির চাপ বাড়তে থাকবে।
কারণ বিএনপি তখন দেখবে যে এখনই চাপ দেওয়ার সময়, ভাই বিএনপি তো তার পলিটিক্সটা করে, জি তাই না? জি। আরেকটা কথা আমি বলি, যে কথা নাকি আপনি এর আগে শফিক সাহেবকে বলেছিলেন, আমি এটা বলতে চাই -2 নিয়ে, যে দেখেন -2টা কিন্তু আমার মনে হয় না এই সরকার চায়, কিন্তু ছাত্রদের কথাবার্তায় কিন্তু -2 একটা ইঙ্গিত আসে, সেইটাকে বিএনপি সহ্য করবে না ভাই। আমি একটা উদাহরণ দিয়ে বলি, গতকালকে পঞ্চগড়ে যে উদাহরণ দিলেন আপনি, এই পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহ একটা কথা বলছে, খুব গুরুত্বপূর্ণ কথা। সে বলছে যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ, নেতৃত্ব নতুন প্রজন্মকে নিতে হবে। দেখেন এই বাক্যে দুটো অংশ, যে নেতৃত্ব নতুন প্রজন্মকে নিতে হবে, এর সঙ্গে আমি একমত, কিন্তু আমাদের পূর্ববর্তী প্রজন্ম ব্যর্থ, এটা বলার একটি হাসনাতকে কে দিল? আপনি যদি পূর্ববর্তী প্রজন্মের সমস্ত অর্জনকে ব্যর্থ করে দেন, সেটা বিএনপি মানবে কেন? জি জি, আপনি আমি তো একটা- মানবো না। আপনি একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছেন। জি গত 16 বছর আন্দোলন হয় নাই? জি মাসুদ কামাল, স্পষ্ট সময়টা কম, তো আরো কিছু বিষয় অ্যাড্রেস করতে চাচ্ছিলাম। শফিকুল আলম, রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর আইন সাথে কত নাম্বার দিবেন? আমি 140 নাম্বার দিব। কত? 40 মানে কোন রকমে পাস? 50ও দিচ্ছেন না? 40 জি পাস করেছে না, 40। এটা কি মানে কোন রকম পাশের মতন একটা বিষয় মাসুদ কামাল? আরে ভাই, পাস তো অনেক গ্রেট জিনিস। এর আগে কয়টা সরকার পাস মার্ক পেয়েছে? আচ্ছা, তাহলে এর আগের অনেক সরকার চেয়ে অন্তত পাস মার্ক পেয়েছেন। শফিকুল আলম, একদম শেষ মুহূর্তে 30 সেকেন্ডে একটু বলবেন যে আসলে সরকারের জনপ্রিয়তা কি ধীরে ধীরে কমছে কিনা, এরকম আপনারা ফিল করেন কিনা? না, আমি মনে করি সরকারের জনপ্রিয়তা যথেষ্ট আছে, এবং আমি মনে করি যে সরকার যা কাজ করেছে, যেটা হয় কি দৃশ্যমান তো এখন হয় না, আপনার পরে যে আপনি এটা অ্যাসেস করতে পারেন। তা আমি মনে করি যে আমরা যথেষ্ট ভালো কাজ করছি, জি, আগামীতে আরো কনফিডেন্ট, এবং উনি তো 40 দিল, আমি এই সরকারকে 90 দিব। আপনি 90 দিচ্ছেন, আপনি সরকারের অংশ হয়ে কাজ করেন, আপনি 90 দিতেই পারেন।